আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বিশিষ্ট কওমি আলেম, জনপ্রিয় দায়ী জনাব মুফতি আলী হাসান ওসামা। দর্শক, তার কয়েক ঘন্টা আগেই রাজধানী ঢাকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চরমোনাই, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, চরমোনাইয়ের ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এরা বেশ কয়েকজন চরমোনাই থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। এখন মুফতি আলী হাসান ওসামার মতো জাতীয়ভাবে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তির জামাত ইসলামীতে যোগদান, এটা বলা যায় হাজার হাজার লোক যোগ দিয়েছে। কারণ আলী হাসান ওসামা একজন ব্যক্তি, একটা ইনস্টিটিউশন, তিনি বড় একটা কওমি মাদ্রাসা চালান এবং তার অনেক ফ্যান বেজ রয়েছে, তার একটা আলাদা স্টাইল রয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে তার একটা সমর্থক বলয় রয়েছে। অতএব এতে বলা যায় যে চরমোনাই সহ বিভিন্ন দল থেকে মুফতি আলী হাসান ওসামা তিনি একটা দল করতেন, সেখান থেকে আলেম ওলামারা জামাত ইসলামীতে যোগদান করছে। এটা একটা দুর্দান্ত ঘটনা। এটা শুধু কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা নয়, এটা ইতিহাসের একটা মাইল ফলক স্পর্শ। জামাত জোটের মধ্যে কল্যাণ, আল্লাহর রহমত, সবাই এখন জামাতের দিকে ছুটে আসছে। যারা জামাত জোট থেকে অন্যদিকে যাচ্ছে তার কপাল পোড়া, তারা একুল উকুল সব হারাবে। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি, আমি শরীয়ত, জান্নাত, জাহান্নাম এগুলো থেকে বলছি না। জামাত কেন, বিএনপি করে এখন আওয়ামী লীগ করলেও অনেকে জান্নাতে যাবে, এটা আলাদা হিসাব। কিন্তু রাজনীতিতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জামাতকে কবুল করেছেন। এমন এমন লোকজন জামাত ইসলামীতে আসছে যেটা কল্পনাও করা যেত না। চরমোনাইয়ের লোকজন জামাতে যোগ দিচ্ছে, বিখ্যাত বিখ্যাত কওমি আলেমরা। এমন আল্লাহ জামাতকে ডিফেন্ড করাচ্ছেন কার মাধ্যমে দেখেন। চরমোনাই অভিযোগ করলো জামাত শরিয়া থেকে দূরে সরে গেছে, শরিয়া আইন চায় না এখন আর। মামুনুল হক ডিফেন্ড করে বললেন যে না, এরকম কিছু না, জামাতের অবস্থান ঠিক আছে। আপনি চিন্তা করছেন, দেওবন্দ, সেমি দেওবন্দীদের দেওবন্দীরা জবাব দেয় জামাতকে ডিফেন্ড করতে, এবং অনলাইনে মাঠে ময়দানে জামাতকে ডিফেন্ড করে কারা? তারা জামাত না। যেমন আমি ডিফেন্ড করি, আমি কি জামাত? না, কোনো কাগজে কলমে কোথাও আমার নাম নেই। তো দর্শক, এই জায়গায় এটাকে দুর্দান্ত ঘটনা বলতে হবে। এটার অনেক তাত্ত্বিক দিক রয়েছে এবং জামাত যে ক্ষমতায় আসবে তার একটা আলামত। মুফতি আলী হাসান ওসামার জামাতে যোগদানের তাৎপর্য, ফজিলত বয়ান করবো এই আলোচনায়। দর্শক, প্রথম কথা হচ্ছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, আমার বন্ধু, আমার সাথে প্রায় বলেন যে ভাই, জামাতে তো আলেম সংকট, জামাতে তো বড় কোনো আলেম ওলামা নেই। আমরাও বলি যে জামাতে কোনো আলেম নাই, বিশেষ করে জামাতে নির্বাহী পরিষদে কোনো আলেম নেই। যারা আছেন এরা অ্যাজ ইউজুয়াল, বরং নির্বাহী পরিষদে যারা আলেম আছেন, আমি নাম বললাম না, তাদের চাইতে যারা নন আলেম তারা অনেকে ভালো দার্স দিতে পারেন। কিন্তু কেতাবি আলেম, মুহাক্কিক আলেম, মানে গবেষক আলেম বলতে যা বোঝায়, এরা কিন্তু জামাত ইসলামীতে আসলে কেউ নেই। একসময় ছিল মাওলানা এ.কে.এম. ইউসুফ। আল্লামা সাইদিও যে আহামরি বিরাট মুহাক্কিক আলেম ছিলেন তা না, তিনি বক্তা ছিলেন। কিন্তু আল্লামা সাইদির উস্তাজ, আল্লামা সাইদির চেয়ে তো বড় আলেম মাওলানা এ.কে.এম. ইউসুফ ছিলেন জামাতের নির্বাহী পরিষদে। জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, যার কাছ থেকে আল্লামা সাইদি নিজে এলেম হাসিল করতেন। এরকম আরো বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ মাওলানা ফরিদপুরের জবরদস্ত আলেম ছিলেন। কিন্তু এখন এরকম কেউ নাই। কিন্তু জামাত হকের পথে আছে বলে এই ত্রুটিগুলো বা এই সীমাবদ্ধতাগুলো আল্লাহ ওভারকাম করবেন, এটা আল্লাহর প্ল্যান। তা আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই বন্ধুকে বলতাম, ভাই এটা কিছু না, রাজনৈতিকভাবে জামাত সফল হতে পারলে সবচেয়ে বড় আলেমরা জামাতই করবে, কওমি আলেমরাই করবে, সুন্নি আলেমরাও করবে, আহলে হাদিস আলেমরাও করবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সফল ছিল, যেভাবে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগে কি আলেমের অভাব ছিল? সবচেয়ে বড় আলেমরা তো আওয়ামী লীগ করতো। যেমন ফরিদউদ্দিন মাসুদের চাইতে বড় কোনো কওমি আলেম আছে বাংলাদেশে? খতিব রুহুল আমিনের চাইতে বড় কোনো কওমি আলেম আছে? কওমি আলেমদের মধ্যে একদম উজ্জ্বল নক্ষত্র ফরিদউদ্দিন মাসুদ, এবং এলেমের দিক থেকে খতিব রুহুল আমিন। খতিব রুহুল আমিনের শান কি বুঝেন? আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান এবং উলুমুল বাহার, জ্ঞানের সাগর বলা যায়। তা আওয়ামী লীগের মতো একটা দল পলিটিক্যালি সফল হয়ে যদি তাদের আলেমের অভাব না থাকে,
তা জামাতের মতো একটা ধর্মভিত্তিক দলে আলেমের অভাব থাকবে, এটা হতেই পারে না। এটা অটো পূরণ হয়ে যাবে। আর জামাতের কাজ আলেম তৈরি করা না। অনেকে বলছেন, এই কিছুদিন আগে আমাকে বলছেন যে ভাই জামাত পত্রিকা বানানোর চেষ্টা করেছে, পারুক আর না পারুক। 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয় ভিসি বা নানান জায়গায় খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু ছাত্র সংসদ মানে আলেম তৈরিতে তো কোনো গুরুত্ব দেয় নাই। তারা বড় বড় করে একটা কমি মাদ্রাসা খুলতো বা এরকম মহা উদ্যোগ নিত, অনেক বড় বড় আলেম তৈরি হবে। আমি বলছি না এটা জামাতের কাজ, দরকার নেই। আলেম তৈরি তো দর্শে নিজামী সিলসিলায় কওমি আলেম ওলামারা তৈরি করছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। কওমিদের কথাই যদি বলি, কওমিরাই তো আলেম তৈরি করছে। জামাতের আলাদাভাবে এটা করতে হবে না, পলিটিক্যাল পার্টির কাজ এটা না। তারা যেটা করছে মৌলিক কিছু দিন শিখাবে, তাদের সিলেবাসটা ভালো মতো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, এবং রাজনীতিতে তারা সফল হতে যা লাগে সেটা। রাজনীতিতে সফল হতে আলেম দরকার হয় না, সফল হলে আলেম অটো আসবে। তা জামাত সফলতার দ্বার প্রান্তে, যার ফলে দেখছেন যে অন্য দল ছেড়ে জবরদস্ত আলেমরা আসে। এই আলী হাসান ওসামা অতীতে অনেক বিতর্ক আছে, এটাই তো তার জায়গা যে তিনি অতীত ছেড়ে বর্তমানে এসেছেন। এই জন্য অতীত নিয়ে আমি কথা কেন, অতীতে মানহাজি ফিলোসফিও তার মধ্যে ছিল। আলী হাসান ওসামা যেহেতু এসেছেন জামাতে, হারুন ইজাহার একদিন আসলো, আমি অবাক হব না। হারুন ইজাহার, আলী হাসান ওসামা এরা সেম মেন্টালিটির ছিলেন অনেকটা। তা আলী হাসান ওসামা জামাতের অনেক সমালোচনা করতেন, কিন্তু বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রের প্রতি খুব বিদ্বেষ ছিল তার। হ্যাঁ, এখনো যে তিনি গণতন্ত্রকে জায়েজ মনে করে এসেছেন তা না, এটা মাসলাহাত বিবেচনা করে তিনি এসেছেন। সেই জায়গায় আলী হাসান ওসামার যত ত্রুটি বিচ্যুতি কিংবা সমালোচনা থাকুক না কেন, কিন্তু তিনি যে বড় আলেম, মুহাক্কিক আলেম এবং প্রচন্ড স্মৃতিশক্তি সম্পন্ন আলেম, কেতাবি আলেম, উসুল জানা আলেম, এতে কোনো সন্দেহ নেই। এবং কওমিদের মধ্যে ফার্স্ট ক্লাস একজন আলেম। তো সেই জায়গায় বিশেষ করে চরমোনাই যখন জামাত জোট ছেড়ে গিয়েছে, এই টাইমটায় নির্বাচনের আগে আলী হাসান ওসামার মতো একজন সুপারস্টার, কওমি সুপারস্টার জামাতে যোগদান করা, এটা ডেফিনেটলি একটা দুর্দান্ত ঘটনা। দর্শক, এর আগে আরো বেশ কয়েকজন কওমি আলেম যারা সরাসরি চরমোনাই বলাই থেকে এসেছে, বিশেষ করে আলী হাসান ওসামাকে যিনি মাওলানা আব্দুল হালিম এবং ইহসান মাহবুব জুবাইরের কাছে নিয়ে এসেছেন, নুরুজ্জামান নোমানি, তিনিও কওমি আলেম ছিলেন। অবশ্য তাকেও জামাতের একটা অংশ ঠিকভাবে টলারেট করতে পারে না। আমিও সমালোচনা করি, সমালোচনা আমি তো আমির জামাতের করি, কিন্তু আপনি জামাত আমাকে স্নেহ করেন, দ্যাটস ডিফারেন্ট। সমালোচনা করা এটা আমাদের অধিকার, আমাদের কাজই এটা। এছাড়া ইউসুফ মাহমুদি নামের একজন চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ লোকজন, এবং আজকেও দেখলাম যে চরমোনাইয়ের হয়ে স্টার টাইপের মিডিয়া স্টার কয়েকজন আলেম যারা দিন রাত চরমোনাইকে ডিফেন্ড করতেন, তারা এখন জামাতের সুরে কথা বলছেন, জোট ছেড়ে যাওয়াটা তারা পছন্দ করছে না। অতএব আলী হাসান ওসামা জামাতে যোগ দিয়েছে, এটা নির্বাচনের আগে একটা দুর্দান্ত ঘটনা। এবং জামাতে বড় কেতাবি আলেম নেই, কওমি আলেম নেই, এটা যে কিভাবে এই সংকট দূর হবে কিংবা মেকআপ হবে, সেটা এই আলী হাসান ওসামাকে দেখলে বোঝা যায়। তো ক্ষমতায় আসলে দেখবেন যে হাটহাজারীর মুহতামিম, পটিয়ার মুহতামিম, জামিয়া আরাবিয়া, জামিয়া রহমানিয়া, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, মানে একদম শীর্ষস্থানে সবগুলো কওমি মাদ্রাসার নাম বললাম, এরা এক একজন জামাতে যোগ দিয়েছে। অতএব আল্লাহ হয়তোবা জামাতকে কবুল করছেন, বোঝা যায়। জামাত শিবিরকে ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারেক জিয়াকে কঠিন জবাব দেওয়া উচিত। আশা করি আপনারাও জবাব দিবেন। দর্শক, তারেক রহমান মজলুমদের নিয়ে মকারি করেছেন, তিনি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। দর্শক, তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। এ বক্তব্য থেকে স্পষ্ট যে টিকে থাকার জন্য, জীবন বাঁচানোর জন্য জামাত বা শিবিরের যারা নিজেদের পরিচয় লুকিয়েছিল, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে না, চাকরি ক্ষেত্রেও, শুধু সরকারি চাকরি না, বেসরকারি চাকরিতেও, না আমি জামাত করি না বা করতাম এখন করি না, এরকম অনেককে পরিচয় লুকাতে হয়েছে। কিন্তু আসলে তিনি জামাত করতেন কেন? তার চাকরি বাঁচাতে, তার জীবন বাঁচাতে, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। নাহলে তাকে, সে হত্যাযোগ্য। যদি সে বলে যে না আমি শিবির করি, তাহলে তাকে সে হত্যা শিকার হবে।
তো এই যে জীবন বাঁচানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে জামাত বা শিবিরের লোকজন আসলেই গুপ্ত ছিল, মানে পরিচয় গোপন করেছে। এই কৌশলের সমালোচনা করেছেন তারেক রহমান যে এটা ঠিক হয়নি। কৌশলের নামে, এর মানে এটা একটা অপরাধ। এটা কৌশল হলে ঠিক ছিল, যেহেতু তারেক বলেছেন যে কৌশলের নামে, এর মানে এটা একটা ক্রাইম হিসাবে তিনি দেখছেন। জামাত বা শিবিরের যতটুকু গুপ্ত রাজনীতি ছিল এটাকে ক্রাইম হিসাবে মূল্যায়ন করেছেন। এটা মহা অন্যায় করেছেন তারেক রহমান। তার আগে একটু জবাব দিই। কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। এর জবাব হচ্ছে যে বিএনপি ছিল আসল গুপ্ত, তারেক রহমান ছিল সবচেয়ে বড় গুপ্ত। তারেক রহমানের চাইতে কোনো গুপ্ত নেতা গত 17 বছরে বাংলাদেশে ছিল না। একটা দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কত কিছু। গত 17 বছর জাস্ট মামলার ভয়ে, জেলের ভয়ে তিনি পালিয়েছিলেন। গুপ্ত তো গুপ্ত, জামাত শিবির তো পরিচয় গোপন করে চলতো, ক্লাস করত, চাকরি করত। আর তারেক রহমান বাংলাদেশ ছেড়ে পালিয়েছে জেলের ভয়ে। তাহলে চিন্তা করেন কত বড় কাপুরুষ। পালিয়েছেন তো পালিয়েছেন, আবার মুসলেকা দিয়ে পালিয়েছেন যে রাজনীতি করব না। তা আপনি সেই মুসলেকার উপর এখন ইস্তেকামাত নাই কেন? আপনি কেন জেলের ভয় আপনি পালিয়েছিলেন? নিজের আয়নার দিকে তাকিয়ে তারপরে কথা বলবেন মিস্টার তারেক রহমান। হ্যাঁ, এটা জবাবের খাতিরে বললাম, কিন্তু তারেক রহমান যে বিদেশে গেছে হাজারো বার এটা সমর্থন করি, কারণ তাকে ভয়ানক নির্যাতন করেছে। দেশে বিদেশ যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না, এবং তিনি বিদেশে গেছেন, মুসলেকা দিয়েছেন, এটাও ঠিক আছে, এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। মুসলেকা দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু নিজের বেলায় কৌশল ঠিক আছে। আর জামাত শিবির দেশ ছেড়ে তো পালায় নাই, সে তাদেরটা ঠিক নাই। তো জামাত যদি হয় 10% গুপ্ত, আপনি হচ্ছেন 90% গুপ্ত। আপনার মুখে এই ধরনের কথা মানায় না। এক গুপ্ত আর এক গুপ্তকে গুপ্ত বলে গালি দেয়, এর চাইতে হাস্যকর কিছু হতে পারে না। এরপর আসেন, জামাত শিবিরের জনশক্তিরা গুপ্ত রাজনীতি করেছে, এটা মানা যায়, কারণ সবাই তো করেনি। জামাতের আমির জীবনে গুপ্ত রাজনীতি করেছে, জামাতের কোনো পর্যায়ের গুরুত্বপূর্ণ পদধারী কেউ বা শিবিরের সেন্ট্রাল লিডারশিপ কেউ গুপ্ত রাজনীতি করেছে? করে নাই। শিবিরের শুধু গুপ্ত রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অন্য সব বিশ্ববিদ্যালয়ের কমিটি শিবির নিজেই প্রচার করতো, বিশেষ করে ছাত্র সংবাদ, তাদের যে পত্রিকা, সেখানে তারা বিশ্ববিদ্যালয় কমিটি পাঠিয়ে দিত, গণমাধ্যমে প্রেস রিলিজে দিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গোপন ছিল না, আর হল পর্যায়ের জনশক্তিরা গুপ্ত ছিল, এটা হচ্ছে সত্য কথা। একটা দলের একটা অংশ গুপ্ত থাকতে পারে, মানা যায়, কিন্তু একটা দলের প্রধান গুপ্ত থাকে, এটা মানা যায় না। অতএব বিএনপি ইতিহাসের সবচেয়ে বড় গুপ্তদের দল, এটা হচ্ছে একদিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিএনপির জনশক্তির কি গুপ্ত ছিল না? আসলে মিথ্যুক যখন মিথ্যা কথা বলে তখন তাদের কোনো ব্যালেন্স থাকে না। এখন তারেক রহমান এখানে মিথ্যা কথা বলেছেন, যে কৌশলের নামে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করেন, এটা মিথ্যা কথা। আমি নিজে সাক্ষী, এটা কোনো গবেষণা নয়, এটা আমি নিজের দেখা কথা বলি। এখন ঢাকা গ্রামে বিএনপি করত, ছাত্রদল করত, পদধারী। ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, গার্মেন্টসে চাকরি করেছে, শোরুমে চাকরি করেছে। আমি নিজে চিনি এরকম মানুষকে, বললে বলতো যে কোন রাজনীতি করি না, ভাঙ্গল এনেছে, নানান কথাবার্তা বলতো। অথচ গ্রামে বিএনপি রাজনীতি করতো, গ্রেপ্তার এড়াতে এই কাজ করেছে। শ্বশুর বাড়ি বা নিজের অন্য এলাকায় বিয়ে করে, এরকম একজনকে চিনি যে বাড়ি বরিশাল, স্ত্রী সন্তান আছে, রাজশাহী যে বিয়ে একটা করেছে, তো ওখানে যে কাজ টাজ করে খায়, এদিকের খবর গোপন, এদিকেও খবর নেয়। আর ওখানে যেহেতু বলে না যে আমি বিএনপি করতাম, ওখানে আমি কাজ টাজ করি, আমি জামাই, ঘর জামাই। এরকম হাজারো ঘটনা, যে কে বলে বিএনপি গুপ্ত ছিল না? গ্রেপ্তার এড়াতে, এবং এই গুপ্ত থাকাটা এটা যৌক্তিক, জীবন বাঁচানোর জন্য, জীবিকার জন্য। বিএনপি যারাই পরিচয় গোপন করতে পেরেছে, প্রত্যেকে পরিচয় গোপন করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছে, এটাই হচ্ছে সত্য কথা। এখানে জামাত এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই, ছাত্রদল এবং শিবিরের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে একটা, যে ছাত্রদল এই ক্ষেত্রে এক্সপার্ট না, আর শিবিরের ক্ষেত্রে এক্সপার্ট। এবার আসেন ছাত্রদল। আমি নিজে বলি, 2010 থেকে 2015 সাল পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি নিজে চোখের সামনে যে আমার সাথে ছাত্রলীগের স্লোগান দিয়েছে জয় বাংলা বলে, মধুর ক্যান্টিনে বসে, অপরাজেয় বাংলার সামনে। আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি।
আজকে ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আমার হলের, একসাথে গেস্ট রুমে বসে ছাত্রলীগের প্রোগ্রাম করতাম, একসাথে সূর্য সেন হলের গেস্ট রুম থেকে স্লোগান দিতে দিতে মধুর ক্যান্টিনে যেতাম, মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে সমাবেশের মাধ্যমে শেষ হতো। সেই মাহমুদুল হাসান রিপন রোটন কমিটি থেকে শুরু করেছি, একদম সোহাগ জাকির কমিটি, সেই পর্যন্ত। হলের ছাত্রলীগের সভাপতি ক্যান্ডিডেট ছিল, ছাত্রলীগের সাবেক এক বিশ্ববিদ্যালয় সভাপতির খুব ঘনিষ্ঠ বন্ধু, এখন ছাত্র দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, এবং ছাত্র দলের সভাপতি যদি কোনো কারণে স্যাক্ট হয় অথবা অসুস্থ হয়, তাহলে যিনি পদাধিকার বলে ভারপ্রাপ্ত সভাপতি হবেন, তিনি এরকম ছাত্রলীগ ছিলেন। একদম পুরো বিশ্ববিদ্যালয় জীবন সাধারণত 5 বছর থাকে, অনেকে বিভিন্ন কারণে বাস্তবতার কারণে বেশি সময় হলে থাকেন, কিন্তু সাধারণত 5 বছর। আমি 5 বছর একদিন বেশি হলে থাকি নাই, কারণ বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার সাথে সাথে চাকরিতে জয়েন করেছি, একদম সাথে সাথে। তো সেই জায়গায় ফুল 5 বছর বা 5 বছরের বেশি সময় হলে থেকেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র দলের আমি যতজনকে চিনি প্রত্যেকে এক সময় ছাত্রলীগের মিছিল করেছে, একটা পর্যায়ে হল থেকে বের হয়েছে, আর কাউকে কাউকে ধরা পড়তে হয়নি, পুরোটা সময় গুপ্ত থাকতে পেরেছে। এটা ছিল রাজনীতি। আর তারেক রহমান মিথ্যুক, মিথ্যা কথা বলছেন, আমি সাক্ষী দিয়ে বলছি, ওয়াল্লাহি তারেক রহমান মিথ্যুক। একজন জাতীয় নেতা এভাবে জাতির সামনে মাইক হাতে নিয়ে মিথ্যা কথা বলেন, তার বুক কাঁপে না? এরকম মিথ্যা কথা বলার জন্য আল্লাহর গজব পড়বে। আপনি মিথ্যা কৌশলে ঘুরিয়ে ফিরে অনেক কথা বলা হয়, কিন্তু আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি জানেন না নাকি? তাহলে তো মাহমুদুর রহমান যেটা বলেছে ওইটি, যে আপনি জানেন না। কি জানেন ছাত্রদল বিএনপি বাংলাদেশে কিভাবে রাজনীতি করেছে? আপনি কিচ্ছু জানেন না। এরকম অজ্ঞাত লোক আপনি এসেছেন পার্টির চেয়ারম্যান হতে। দর্শক, আশা করি জবাব হয়েছে। বাস্তব কথা হচ্ছে, বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির সবাই বাংলাদেশে গুপ্ত রাজনীতি করেছে, এবং এটা করা উচিত ছিল, এবং এটা করতে পেরেছে বলে এক পর্যায়ে হাসিনার পতন হয়েছে। চরমোনাই জামাত জোট ছেড়ে গিয়েছে, বাট জামাত ইসলামী দল হিসাবে অফিসিয়ালি চরমোনাইকে আগের মতো আর ছাড় দিবে না, দিল না। জামাত চরমোনাইকে আনুষ্ঠানিকভাবে কঠিন জবাব দিয়েছে। আমিরে জামাত মুখ খুলেছেন, তবে আমিরে জামাতের নসিহত ভিন্ন। আর জামাত সংগঠন হিসেবে চরমোনাইকে জবাব দিয়েছে। এটা চরমোনাইয়ের বিরুদ্ধে জামাতের একটা নতুন ইতিহাস সৃষ্টি। কি? চরমোনাই অতীতে জামাতের সাথে অনেক বেইনসাফি করেছে, ইচ্ছা মতো রাজনৈতিক ভব্যতা, সভ্যতা, সব ধরনের কার্টিজি উপেক্ষা করে যত নোংরা ভাষা ব্যবহার করা যায়, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে যে নোংরা ভাষা ব্যবহার করেনি, চরমোনাই সেটা করেছে। শিবিরকে বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল, এগুলো চরমোনাই বলেছে। আওয়ামী লীগ কিন্তু শুধু সন্ত্রাসী বলেছে, বেয়াদব, বেআমল বলে নাই। এরা কাদিয়ানি, শিয়া, ইসলামী দল না, কাদিয়ানিদের চাইতে নিকৃষ্ট, ইসলামের শত্রু, মোনাফেক। জামাতকে এইসব কথা কিন্তু আওয়ামী লীগও বলেনি। আওয়ামী লীগ বলেছে স্বাধীনতা বিরোধী, রাজাকার, জাস্ট এতটুকু। চরমোনাই জামাতের উপর সেই বাবা পীর থেকে শুরু করে শায়েখে চরমোনাই, আরো অনেকে বক্তারা তো আছি, তবে পীর সাহেব চরমোনাই কিছু বলেননি। আই স্যালিউট হিম, আই রেসপেক্ট হিম অলওয়েজ। তিনি আসলেই একজন অসাধারণ নেতা, জনাব সৈয়দ রেজাউল করিম, তার প্রতি আমার সম্মান অলওয়েজ থাকবে। তো চরমোনাইয়ের বিরুদ্ধে যত ফতোয়া, কেতাবও লিখেছেন তারা। তো জামাত অতীতে বিষয়টা কিভাবে ডিল করেছে, প্রেস কনফারেন্সে চরমোনাইয়ের বক্তব্য, ওয়াজে বক্তব্য, চ্যালেঞ্জ, লিখিত চ্যালেঞ্জ, কত চ্যালেঞ্জ, কিন্তু জামাত কখনো এগুলো অফিসিয়ালি ডিল করেনি। জামাতের মানহাজ ছিল, চরমোনাই যা পারে গালাগালি করে করুক, এগুলো অফিসিয়ালি আমরা ডিল করব না। সর্বোচ্চ জামাতের জনশক্তি 2-1 জবাব দিত। কখনো বরিশালের আব্দুল হাকিম মাদানি পাল্টা বই লিখতেন, কখনো সিলেটের ইসহাক মাদানি পাল্টা বই লিখতেন। ইসহাক মাদানিরা মাঝে মাঝে বাহাস মোনাজেরাও করতেন। এরকম বিচ্ছিন্ন 2-1 ঘটনা আছে। বা আধুনিক যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে কখনো কখনো ডক্টর আবুল কালাম আজাদ বাসার, মাওলানা ফখরুদ্দিন, মোল্লা নাজিমুদ্দিন, এরা 2-1 জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিংবা ওয়াজে তারেক মনোয়ার, আমির হামজা, এরা 2-1 পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু
সংগঠন হিসেবে জামাত কখনো চরমোনাইকে জবাব দেয়নি কিংবা ডিল করতে যায়নি। জামাতের দৃষ্টিভঙ্গি ছিল এটাই যে যা পারে বলুক, আমরা এই বিষয়ে নির্লিপ্ত থাকব। এটা ছিল জামাত চরমোনাইয়ের অতীতের রসায়ন। কিন্তু এখন এটা একটা নতুন বাস্তবতা, নতুন বাংলাদেশ। চরমোনাই জোট ছেড়েছে, কিন্তু যাওয়ার সময় মিথ্যা অপবাদ দিয়ে কুৎসা রটনা করে জোট ছেড়েছে। এই জায়গায় জামাত অতীতের মতো চরমোনাইকে আর ছাড় দিয়ে দিল না। অতীতে চরমোনাই নানান সংবাদ সম্মেলনে বাবা পীর, অমুক পীর, তমুক পীর অনেক কথা বলেছে। গোলাম আজম, নিজামী এরা কখনো জবাব দেননি, তাদের প্রেস উইংও জবাব দেয়নি। মাঝে মাঝে বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমানও কখনো জবাব দেননি, আগের তার মুতাকাদ্দিমিনদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করেছেন। তবে বিপরীতে চরমোনাই যদি কোনো ঐক্যের কথা বলতো, তখন আমির জামাত সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেন। আওয়ামী লীগ আমলে একবার পীর সাহেব চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন, যদিও তাদের তখন ঐক্যের যে হিসাব সেটা জামাত বাদে ঐক্য। অনেকে বলেন যে তাদের এক পা বরিশালে আর এক পা ভারতে, যাই হোক এটা অনেকে বলেন। তো সেই জায়গায় আমির জামাত ফেসবুক পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ভাই পীর সাহেব চরমোনাই জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে। কিন্তু জামাত সম্ভবত আগের মানহাজে এখন আর নেই। রাজনীতিতে চরমোনাইকে জামাতকে গালাগালি করার, তোহমত দেওয়ার, মিথ্যা অপবাদ দেওয়ার ব্ল্যাঙ্ক চেক দিবে না। জামাত সেই ঘটনা ঘটিয়েছে। দর্শক, এটা কি নতুন ইতিহাস বলি, নতুন অধ্যায় বলি। জামাত কি করেছে দেখেন। জামাত ইসলামীকে নিয়ে জনাব গাজী আতাউর রহমানের বক্তব্যের স্পষ্টীকরণ। তবে এখন পর্যন্ত আতাউর রহমানের বক্তব্যের জবাব, প্রতিবাদ এইসব শব্দ ব্যবহার করা শুরু করেন নাই, তবে স্টার্ট করেছে। সামনে চরমোনাই যদি তাদের মিথ্যাচার অব্যাহত রাখে, তাহলে জামাত প্রতিবাদ হিসেবে জবাব দিবে, বোঝা যায়। যেহেতু এই প্রথম বিবৃতি আসলো চরমোনাইয়ের বক্তব্যের বিপরীতে, এটা আমি ভেবেছিলাম যে তারা এটাকে মূল্যায়ন করবে না, জামাত নির্লিপ্ত থাকবে, যা বলার বলে, গুরুত্বহীন। কিন্তু না, জামাতের এই সাজানো সংসারকে তছনছ করে চলে যাবে আর জামাত তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিবে, মনে হয় সেটা না। যদিও চরমোনাই যদি জামাত জোটে ফিরে না আসে, তাহলে 12 ফেব্রুয়ারির নির্বাচন চরমোনাই নিজেরাই বর্জন করতে পারে, অথবা দৃশ্যপটের বাইরে চলে যেতে পারে তারা, যেমনটা হয়েছিল ছাত্র সংসদ নির্বাচনে। যে চরমোনাই ছাত্র সংগঠন বলতে কিছু আছে, এটা কোনো আলোচ্য বিষয় না। 12 ফেব্রুয়ারি নির্বাচনও সেরকম হবে। জামাত ইসলামী আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন, এহসানুল মাহবুব জুবায়ের। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের 16 জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আজ জুমাবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপত্র এবং যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রী বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। দেখেন, জামাতের সমালোচনা করতে চরমোনাইয়ের রেফারেন্স বা দলিল হচ্ছে খ্রিস্টান নেত্রীর বক্তব্য। তাদের কেতাব হচ্ছে খ্রিস্টান নেত্রীর কেতাব, এইগুলো দিয়ে জামাতের সমালোচনা করে। আর এক বাচাল দেখলাম চরমোনাইয়ের টকশোতে, 71 টিভি টকশোতে জামাতকে ধুয়ে দিয়েছে খ্রিস্টান নেত্রীর রেফারেন্স দিয়ে। খ্রিস্টান নেত্রীর বক্তব্যে এত মধু কেন আপনাদের কাছে? আগে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ যা বলতো সেগুলোতে আপনারা মধু পেতেন, দলিল সেগুলো। এবং সেই লাল মৌলানা কি একজন ছিল না, মৌলানা ভাসানী, সেই ভাসানী বলেছে যে নীল নদের পানি যেরকম নীল নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়। সেটা ছিল দলিল চরমোনাইয়ের কাছে। বামপন্থীরা, খ্রিস্টানরা কেমন যেন চরমোনাইয়ের কাছে দলিল হয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ চলাকালে এই তাৎক্ষণিক বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জনাব গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামাত ইসলাম ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য, এইটা একটা কঠিন কথা। দিস ইজ ফার্স্ট টাইম চরমোনাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করছে, এটা হচ্ছে জামাতের অফিসিয়াল জবাব। এরকম কঠিন কথা জামাত অতীতে চরমোনাইয়ের শানে ব্যবহার করেনি। অতএব আমরা যে চরমোনাই শানে যে কঠোর কথা ব্যবহার করি, সেটা যে আগেও কিছুটা হলেও যৌক্তিক ছিল, এবার জামাত অফিসিয়ালি ব্যবহারের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এত ব্ল্যাঙ্ক চেক দেওয়া উচিত নয়, এত ছাড় দেওয়া উচিত নয়।
জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং আসলে কাজী আতাউর রহমান এখানে ধোঁয়াশার আশ্রয় নিয়েছেন। এমনকি এহসান মাহমুদ জুবাইরের বক্তব্যের কথাও বলেছেন আতাউর রহমান সাহেব, বলছেন যে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কি বলেছেন কি এগুলো আমরা বাংলা কথা আমরা তো বুঝি। মানে তিনি কিন্তু জুবাইর সাহেবের বক্তব্যে সন্তুষ্ট কিনা বা ব্যাখ্যা গ্রহণ করেছেন কিনা বলেন, এটা গোজামিলের আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। জনাব কাজী আতাউর রহমান আরেক অভিযোগের প্রেক্ষিতে অ্যাডভোকেট জুবাইর বলেন, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারোর সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না। আমিরে জামাতের বিরুদ্ধে এরা সেন্স অফ হিউমার বুঝে না। আমিরে জামাত মজা করে পীর সাহেব চরমনাইকে বলেছিলেন যে ভাই দেখেন, প্রথম আলো জরিপ করেছে, সেখানে আপনাদের ভোট 0.01%। অথচ প্রথম আলোর জরিপের বিরুদ্ধে পুরো জামাত শিবির সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। ওটা মজা করে বলেছেন, আর ওইটা দেখে পীর সাহেব চরমনাই বলেছেন আমাকে এই জরিপ দিয়ে খোঁচা দিল, এই জামাত এর লক্ষণ ভালো দেখছি না। তো বুঝতে পারছেন, মজা করাটাও বুঝে না। আরে প্রথম আলোর জরিপ কি জামাতের কাছে কখনো দলিল? অন্য জরিপ জামাতের কাছে দলিল, কিন্তু প্রথম আলোর জরিপ না। তো ওটা নিয়ে মজা করেছে। তো এই প্রথম যা ইচ্ছা তা বলবেন সংবাদ সম্মেলনে, আর জামাত চুপ করে বসে থাকবে সেটা না, জামাত জবাব দিয়েছে। দর্শক, আমিরে জামাত নিজেও চলমান পরিস্থিতিতে মুখ খুলেছেন, ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং চরমোনাই যে জামাতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, কুচ্ছা রটনা করছে, ওরকম কুচ্ছা রটনা না করে ধৈর্য ধারণ করেন, শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে বিষয়টা ডিল করেন। এটি আমিরে জামাতের নসিহত। মানে চরমোনাইকে টিট ফর ট্যাট করা যাবে না। জবাব জুবাইর সাহেব যেরকম ভদ্র ভাষায় দিয়েছেন, দ্যাটস এনাফ। এটা আমিরে জামাত বোঝানোর চেষ্টা করেছেন এবং চরমোনাইকে রেসপেক্ট করার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত। তো দর্শক, জামাত এই বিবৃতি দেওয়ার পর চরমোনাইয়ের জন্য জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে, এইসব কথা বলা জায়েজ নাই। আর ইসলাম থেকে দূরে সরে গেছে এটা মামুনুল হকরা বুঝলেন না, আহমদ আব্দুল কাদেররা বুঝলেন না, আর বুঝলেন চরমোনাই। শুধু চরমোনাই বুঝে, আর দুনিয়ার কোনো আলেম বুঝে না। চরমোনাই আলেমদের সাথে পরামর্শ করতে চায়, জোট রাখবে কি রাখবে না। তো জামাতের সাথে এতদিন যে আলাপ আলোচনা করেছেন, একসাথে চলেছেন, তখন আলেমদের সাথে পরামর্শ করেন নাই। এখন ভাগ বাটোয়ারায় টান পড়েছে বলে পরামর্শ করতে এসেছেন। চরমোনাইয়ের কথা কাজে কোনো মিল নেই। জামাতের এই আনুষ্ঠানিক বিবৃতি চরমোনাইয়ের ব্যাপারে জামাতের নতুন দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।